শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকে এবং এগুলোর যেই সংবাদ শিরোনাম রয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। একজন অতিথি আজকেও আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবে। আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, আমরা একটি ছবি দেখছি। সেই ছবিটিতে আসলে রাস্তায় যদি বাস না থাকতো, অর্থাৎ সড়কে চলাচলকারী যে বাহনগুলো রয়েছে সেগুলো না থাকলে এটি আসলে বন্যা কবলিত একটি এলাকার মতোই ঠিক দেখা যাচ্ছে। যে এই ছবিটি তোলা হয়েছে মনে হচ্ছে যে বন্যা কবলিত একটি এলাকা। শুধু সেখানে রাস্তায় যে চালিত যে বাহনগুলো রয়েছে ইঞ্জিন চালিত সেই বাহনগুলো থাকার কারণে এর যে রাস্তা সেটি আসলে বোঝা যাচ্ছে, অন্যথায় মনে হচ্ছে যে বন্যা কবলিত একটি এলাকা। সেটিকেই বলা হচ্ছে ঢাকা জলে ঢাকা। অর্থাৎ এই যে পুরো ঢাকা শহর, রাজধানী পুরো ঢাকা শহর, সারা দেশে যে গতকালকে 6 ঘন্টা বৃষ্টি হয়েছে সেই 6 ঘন্টা বৃষ্টির পানি কিন্তু পুরো ঢাকা শহর নিষ্কাশন করতে প্রায় শুক্রবার পর্যন্ত, আমরা শুক্রবার সন্ধ্যায় কোনো জায়গায় খবর পাওয়া গেছে যে সেখানে এখনও পর্যন্ত পানি রয়েছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখি যদি টানা কয়েকদিনের বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো ঢাকা শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গতকালকে সেটি দেখলাম যে 6 ঘন্টার বৃষ্টিতে পুরো ঢাকা শহর তলিয়ে গিয়েছিল। সেই চিত্রই একেবারে শুরুতে দেওয়া আছে। আমরা দেখছিলাম যে গতকালকে প্রায় সবগুলো গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া সব জায়গায় কিন্তু এই বিষয়টিকে প্রাধান্য করে সংবাদ শিরোনাম করা হয়েছে। সেই সংক্রান্ত একটি ছবি দেশ রূপান্তর একেবারে শুরুতেই ছাপিয়েছে। 6 ঘন্টার বৃষ্টিতে জলবদ্ধ ঢাকায় চরম ভোগান্তি, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শূন্য, 9 উপকরণ ওষুধ, শেষের দিকে আরও 8 ধরনের উপকরণ, জন্ম নিয়ন্ত্রণ ও অন্তঃসত্ত্বা শিশু স্বাস্থ্য কিশোরী প্রজনন স্বাস্থ্য উপকরণ সঠিক সময়ে কেনা হয়নি বলেই মজুদ শেষ হয়ে গেছে। দর্শকের পাশেই আমরা একটি সংবাদ দেখছি যেটি কারণ টানা কয়েকদিন ধরেই একেবারে পত্রিকাগুলোর শুরুতেই স্থান পাচ্ছে। টানা হরতাল অবরোধের চিন্তা, কোটা নিয়ে অনড় আন্দোলনকারীরা কঠোর অবস্থান নিচ্ছে সরকার, সারা দেশে বিক্ষোভ, আজ নতুন কর্মসূচি। টানা 12 দিন ধরে চলছে কোটা আন্দোলন। অর্থাৎ এই যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা বিরোধী, সেই তাদের আন্দোলন কিন্তু টানা 12 দিন ধরে অব্যাহত রয়েছে। এবং সেই আমরা দেখছিলাম যে বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কোনো বিষয় নিয়ে অর্থাৎ জনহিতকর যে বিষয়গুলো রয়েছে সেটি আমরা দেখছিলাম যে 2018 সালে সেই কোটা আন্দোলনই হয়েছিল এবং সেই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই কোটাকে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে আবার সেটিকে অবৈধ ঘোষণা করে আবার কিন্তু কোটা বহাল রাখার কথা আমরা দেখেছি, কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং এর ফলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আবার ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের জায়গা থেকেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চলমান রেখেছেন। এবং এই যে টানা কয়েকদিনের যে আন্দোলন শান্তিপূর্ণ, সেই শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমরা দেখেছিলাম যে গত 11 তারিখ অর্থাৎ সেই 11 তারিখে কিন্তু কোথাও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সে আন্দোলন চালিয়ে গিয়েছে, পুলিশকে অনেক জায়গায় টিয়ার শেল, ফাঁকা গুলি ছুঁড়তে দেখা গিয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আবার যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু নতুন করে যে আন্দোলন করবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে গিয়ে তারা সারা দেশে কিন্তু ভার্চুয়ালি প্রতিনিধি সভা করছেন। অর্থাৎ ভার্চুয়ালি তাদের যে মিটিংগুলো রয়েছেন সারা দেশ কীভাবে একসাথে এই আন্দোলনগুলো করা যায় এবং নতুন করে যে কঠোর কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা দেওয়ার ঘোষণা আমরা দেখছি যে আজকে কিন্তু সেই ঘোষণা দেবেন। এবং গতকালকেও কিন্তু সারা দেশে বিক্ষোভ মিছিল, যে এর 11 তারিখে যেটি বলছিলাম যে 11 তারিখে যে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশের সাথে যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এর ফলে তারা বিক্ষোভ পালন করেছে। এবং তাদের এখন যেটি আলোচনা চলছে যে আসলে যদি তাদের এই যে চলমান আন্দোলন, এই আন্দোলনে যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে তারা কিন্তু হরতাল অবরোধের মতো যেই পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু তারা দিতে পারে এবং সেই ধরনের কর্মসূচি কিন্তু তাদের হতে পারে বলে জানা গেছে। দর্শক, এরপরেই আমরা দেখছি পাশে আরেকটি সংবাদ, কোন দলে দুর্বল খালেদার মুক্তি আন্দোলন, বিএনপির কমিটি জটিলতা, অন্তত 10টি জেলায় আলাদা কর্মসূচি, 20 জেলায় একাংশ মাঠে থাকে না, 82 সাংগঠনিক জেলার কমিটি কার্যক্রমে। দর্শক, আমরা দেখছিলাম যে বিএনপির যেই বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল সেই বিএনপি কিন্তু এখন তাদের রাজনীতি আমরা দেখছি যে সরকার দলীয়
যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাই কিন্তু বলেছেন আসলে বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়াকে ঘিরেই, খালেদা জিয়ার মুক্তি নিয়েই তাদের রাজনীতি শুরু হয়েছে এবং তার অসুস্থতা নিয়েই তারা আসলে রাজনীতি করছেন। কিন্তু এই একটি দাবিও কিন্তু তারা আসলে বাস্তবায়ন করতে পারেনি। তারা কিন্তু আন্দোলন তৈরি করে তাদের যেই দলের চেয়ারপারসন হয়েছে তাকেই কিন্তু আসলে তারা বিদেশ পাঠাতে পারেনি। অর্থাৎ এই একটি বিষয় নিয়ে তারা কিন্তু একেবারে শুরু থেকে আমরা দেখছিলাম তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো পেশ করে যাচ্ছিলেন এবং আমরা যে শেষ যে নির্বাচন দেখলাম সেই নির্বাচনেও তাদের যেই এক দফা দাবি ছিল সেই দাবিতেও তারা কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার মুক্তি চাই এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, সেটিতেও কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। অর্থাৎ জনসম্পৃক্ত হওয়ার যে বিষয়গুলো রয়েছে অনেক বিষয় কিন্তু এর মধ্যে ছিল, যেসব বিষয়ের মধ্যে জনসম্পৃক্ত হতে পারতো বিএনপি, সে কারণেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে আসলে বিএনপি একটি জনসম্পৃক্ত জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল। আমরা সেখানেও দেখছি যে এই যে এখনো পর্যন্ত যে খালেদা জিয়ার যেই স্বাস্থ্য রয়েছে সেটি নিয়ে নানান ধরনের কিন্তু রাজনীতি, নানান ধরনের কোন্দল নিজেদের মধ্যেই রয়েছে। ফলে তাদের এই একটি আন্দোলন, একটি দাবি, সেটিও কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তারা তাদের নেত্রীকে আসলে বিদেশে চিকিৎসার জন্য নিতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে যেসব প্রেক্ষাপট তৈরি হয়েছিল আন্দোলনের, সেই সব প্রেক্ষাপটেও কিন্তু তারা আসলে জনগণের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে তারা কিন্তু জনগণ থেকে তাদের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আবার এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে এবং সেই কমিটি নিয়েও কিন্তু নানান ধরনের কোন্দল দলটির মধ্যে তৈরি হয়েছে। এখন কিন্তু আসলে তারা যদি জনসম্পৃক্ত না হতে পারে তাহলে তাদের যে ক্ষমতায় যাওয়ার চিন্তা সেটি কিন্তু খুব বেশি সুখকর হবে না বলে অনেকেই বলছে। দর্শক, নিচের দিকে আমরা দেখছি ন্যাটোর অভিযোগের পাল্টা জবাব চীনের। কেউ 70-এ, কেউ 70-এর ডাকে চিরতরুণ তারকাদের খোঁজ খবর। আফজাল হোসেন, সাবিনা ইয়াসমিন, হানিফ সংকেত, সুবর্ণা মুস্তফা পদ হারাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী। বন্ধু সাজেদুলের প্রলোভনে চক্রে সাখাওয়াত। পিএসসির প্রশ্ন ফাঁসের জবানবন্দি। আবেদের দেওয়া প্রশ্নে 46 বিসিএস এর পিড়িতে 12 জন উত্তীর্ণ। পিএসসির প্রশ্নপত্র ফাঁস, বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টের রিট আবেদন। চিকিৎসক নিয়োগে দুর্নীতি, ব্যবস্থা নিতে দুদকের চিঠি সুপার স্পেশালাইজড হাসপাতাল। দর্শক, আমরা দেখি যে কয়েকদিন পরেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সুপার স্পেশালাইজড বিএসএমএমইউ যেটি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হয়েছে, সেই হাসপাতালের যে অনিয়ম, হাসপাতালটি এখনও পুরোদমে চালু না হলেও হাসপাতালটির আসলে যেই কারণে চালু করা হয়েছিল যে পুরো বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক যেই চিকিৎসা সেটি এখানে করা হবে, সেখানে অত্যাধুনিক চিকিৎসার বদলে কিন্তু অত্যাধুনিক চুরি, অত্যাধুনিক দুর্নীতি কিন্তু সেখানে হচ্ছে আমরা দেখছি। অথচ সেখানে হওয়ার কথা ছিল যে আধুনিক চিকিৎসা, সেটি না হয়ে সেখানে কিন্তু দুর্নীতির খবর এখন প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। যেসব পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এদিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। এক এক করে ভারী বর্ষণে রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে নগরবাসী। গতকাল নিউ মার্কেটে তোলা একটি ছবি আমরা দেখছি যে নিউ মার্কেটে কোমর সমান পানি কিন্তু হয়েছে। দর্শক, মোদির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন, সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা, কর্মবিরতি চলছে। বৃষ্টিতে ডুবলে থাকা দুর্ভোগ, অধিকাংশ সড়ক গলিতে হাঁটু পানি, সীমাহীন ভোগান্তিতে নগরবাসী, পানির নিচে অনেক দোকান, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভোগান্তির মাঝেও স্বস্তি, বিশুদ্ধ বাতাস। অর্থায়ন জট কেটে গেছে, ফের শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ছুটির দিনেও বিক্ষোভ, অবরোধ, রাজশাহীতে রেলপথ অবরোধ, চট্টগ্রামে লং মার্চ জাবিতে মশাল মিছিল, সতর্ক অবস্থানে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ নেতাকর্মীরা। 30 নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, পিএসসির বিজি প্রেসের অর্ধশতাধিক জড়িত। কালুরঘাট চাকতাই সড়কে মিলবে বহুমাত্রিক সুফল। এরপর রয়েছে কালের কণ্ঠ। আমরা সেই একই সংবাদ বলছিলাম, আমরা যেটি আগে আজকে সবগুলো পত্রিকা সেই একই সংবাদ ছাপিয়েছে। বৃষ্টিতে ডুবলো ঢাকা, দিনভর ভোগান্তি। আষাঢ়ের শেষ শুক্রবার 6 ঘন্টা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যায়, পানি ঢুকে ঘর বাড়ি দোকানপাটেও দিনভর দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে চলছে সড়ক অবরোধও, কোনো সংস্কার আন্দোলন। সড়ক অবরোধের প্রভাব, 80% বাস সড়কে চলতে পারেনি। পিএসসি নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের কয়েকজন সন্দেহে রেখে তথ্য সংগ্রহ শুরু। বৈধ উৎস ছাড়াই বিপুল সম্পদ জসিমের, উপজেলা চেয়ারম্যানের জসিম আত্মগোপনে। ফের দ্বিগুণ রাজস্ব চায় সরকার, বিয়ের ব্যয়ের কষাঘাত। নিবন্ধন ফি ন্যূনতম 200 টাকা, প্রতি হাজারে গুনতে হবে 14 টাকা। অনুষ্ঠানের হল ভাড়ায় লাগবে আয়কর রিটার্ন জমার রসিদ। দর্শক, আমার হাতে থাকা পত্রিকার শিরোনামগুলো জানাচ্ছে। আমার হাতেরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজনে সময় হলে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের
নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠানের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা এবং আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমরা মাঝে মধ্যেই যেসব বিষয় গুরুত্বপূর্ণ জাতির কাছে সেই সব বিষয় নিয়েও আমরা কথা বলে থাকি। এবং আজকে আমরা জানি যে বাংলাদেশের বাংলা ভাষার মানুষ যেই ভাষা নিয়ে ভাষা নিয়ে আসলে রক্ত দিয়েছেন, তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের ভাষাকে যারা ফিরিয়ে এনেছেন মাতৃভাষা, এবং এর অবদান আমরা জানি যে এর পেছনে অনেকেরই অবদান রয়েছে। এর মধ্যে অন্যতম তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিন্তু আজকে মৃত্যুবার্ষিকী। আমরা তার ব্যাপারে বিষয়ে কথা বলবার জন্যই আজকে আমাদের সাথে যিনি ভার্চুয়ালি যুক্ত আছেন আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি ডক্টর মুমতাজউদ্দিন আহমেদ, তার সাথে আমরা কথা বলব। ডক্টর মুমতাজউদ্দিন আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? যদি শুনে থাকেন, আমরা বলছিলাম যে আজকে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিন্তু মৃত্যুবার্ষিকী। আসলে ভাষা আন্দোলনের যেই পথ শুরু হয়েছিল, যেইভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, এবং আমরা আজকে যেই কারণে বাংলা ভাষায় কথা বলতে পারছি ভিনদেশি ভাষা থেকে, সেই ভাষা আন্দোলনের যেই শুরুটি, আসলে সেই শুরুটি নিশ্চয়ই কারো না কারো হাত দিয়ে হয়েছে, এবং সেটি শেষ পর্যন্ত গিয়ে কয়েকজনের তাজা রক্তের বিনিময়ে কিন্তু আমরা সেই ভাষাটি ফিরে পেয়েছি। আসলে এর পেছনে যারা কাজ করেছে এর মধ্যে নিশ্চয়ই একজন অন্যতম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাকে নিয়ে কি বলবার আছে আপনার আজকের এই দিনে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের জাতীয় ইতিহাসে, আমাদের বাঙালি জাতিসত্তা তৈরি করার অন্যতম কারিগর উনি। ওনার জীবন ইতিহাসটা পর্যালোচনা করলে দেখা যায় যে উনি বাংলা ভাষার জন্যই ওনার জীবনে সব কার্যক্রমকে পরিচালিত করেছেন। যেমন উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, ওখানকার অধ্যাপক ছিলেন, সেই সময় থেকে উনি বাংলা ভাষাকে নিয়ে প্রবন্ধ, লেখালেখি সবকিছুতে জড়িত ছিলেন। বিশেষভাবে এটা আমাদের রাষ্ট্রভাষা যে আমরা উর্দুর বিপরীতে বাংলা ভাষাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রামটা ছিল, এটার উৎপত্তিটা হয়েছিল কিন্তু ইংরেজ আমলে। 1835 সালে ব্রিটিশ সরকার ফরাসিকে পরিবর্তন করে উর্দু ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। সেটার ধারাবাহিকতাতে সমস্ত ভারতেই আপনার উর্দু ভাষা এবং হিন্দি ভাষার একটা মানে দ্বৈরথ চলতে থাকে। এর পরিপ্রেক্ষিতে 1917 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে বাংলা সাহিত্য একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমবেত যারা ছিলেন অধিকাংশরাই হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা, তৎকালীন ব্রিটিশ ভারতের রাষ্ট্রভাষা করার জন্য সবাই জোর দিচ্ছিলেন। সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে এই বিষয়ে জোরালো মন্তব্য রাখেন। সেটাই শুরু। তারপর তার ধারাবাহিকতায় উনি যখন পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব হলো, তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন উনি প্রস্তাব করলেন যে উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। তখনও উনি প্রথম প্রতিবাদী করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর আসলো পাকিস্তানের স্বাধীনতা হলো। হওয়ার পর 1947 সালে উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি সর্বপ্রথম একটি প্রবন্ধ পাঠ করেন এবং বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে এই বিষয়ে জোরালো মন্তব্য রাখেন, জোরালো বক্তব্য রাখেন, এবং এই বিষয়ে বুদ্ধিভিত্তিক একটি প্রচারণার সূত্রপাত করেন। যে আমরা এই বিষয়টি দেখছিলাম যে আসলে, হ্যাঁ, আমরা আপনার কথা থেকে শুনছিলাম যে আসলে তার যে অবদান সেটি আসলে চিরস্মরণীয়। কিন্তু একটি বিষয়, আসলে যারা ভাষা আন্দোলন করে যারা জীবন দিয়েছেন, যাদের জীবনকে উৎসর্গ করেছেন, এবং যারা আপ্রাণ চেষ্টা করে মাতৃভাষাকে ফিরিয়ে এনেছেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ এই বাংলা এবং অন্যান্য ভাষার যে সংমিশ্রণে আমরা কথা বলে থাকি, আসলে এই যে আমাদের মাতৃভাষা যেভাবে এখন ব্যবহার হচ্ছে, বাংলা ভাষাকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, একেবারে সংক্ষিপ্ত করে, যেহেতু আমাদের সময় কম, আসলে এটি নিয়ে আসলে আপনার কি বলবার আছে? একেবারে অল্প সময়, ছোট। ইতিহাস বিবৃত করতে গেলে তো ওনার ব্যাপক অবদান ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যে বিষয়টা
তুলে এনেছেন। এখানে বলা যায় যে বাংলা ভাষাকে বিশুদ্ধ রূপ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপ্রাণ চেষ্টা করেছেন। এই জন্য উনি বাংলা একাডেমি প্রতিষ্ঠার জন্য উনি সর্বপ্রথম প্রস্তাব এনেছেন এবং এটা প্রতিষ্ঠার পিছনে উনার সর্বত অবদান ছিল। এরপর উনি আমাদের ভাষা তত্ত্বকে নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা করেছেন। এটা বর্ণ ভাষাভিত্তিক নানান অবদান রেখেছেন। আমাদের যে আমাদের যে অভ্যন্তরীণ আমাদের যে যে এলাকা ভিত্তিক আঞ্চলিক অভিধান উনি প্রথম প্রণয়ন করেছেন। সবকিছুই ছিল বাংলা ভাষাকে আমাদের এখানে একটা বিশুদ্ধ রূপ দেওয়া, একটা প্রমিত রূপ দেওয়া। তো উনি যে প্রমিত রূপ দিয়ে গেছেন এটাকে বাংলা একাডেমি এখন ফলো করছে। এটা করতে গিয়ে তারা হযবরল করে ফেলেছে। আমাদের শেষ করতে হবে। জি, ইদানিং তাদেরও অবদান আছে এবং আমাদের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব আমাদের বিভিন্ন রকম বিকৃত করা হচ্ছে ভাষাকে। এটাকে আমাদের শুদ্ধ করতে হবে। এটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সমস্ত ভাষা সৈনিক ভাষা শহীদদের যে অবদানের ভিত্তিতে আমরা যে আমাদের রাষ্ট্রটা পেয়েছি, ভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, তাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে এ ব্যাপারে সজাগ হতে হবে। জি, অবশ্যই আমরাও সেই ব্যাপারে অবশ্যই সজাগ হব। আমরা সেটি আসলে আপনি যেমনটি বলছিলাম, আসলে তাদের যেই ত্যাগ, তাদের যেই তিতিক্ষা, সেই ত্যাগ আর তিতিক্ষাকে সামনে রেখে বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে একেবারে ঠিক যেভাবে বলবার কথা সেভাবেই আমরা বলবো। সেটি আসলে আমাদের সবার প্রতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ মমতাজউদ্দিন। কথা হচ্ছিলেন ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষায় যে তার যে অবদান, সেই অবদান নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, রয়েছে জনকণ্ঠ। বৃষ্টিতে ডুবলো রাজধানী, রেকর্ড 130 মিলিমিটার বৃষ্টি, প্রধান সড়কে কোমর পানি, জলাবদ্ধতায় ব্যাপক যানজট, নাগরিক দুর্ভোগ। হঠাৎ অস্থির পেঁয়াজের বাজার, আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী। পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, কুমিল্লায় গুলিতে ছাত্র নিহত হওয়ার বিষয়টি গুজব। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 4 ত্রাণকর্মী নিহত, প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির আরও 24 কর্মকর্তা। ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের। কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান কোটা আন্দোলনকারীদের প্রতি ওবায়দুল কাদের। কোটা সংস্কার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ। প্রেসিডেন্ট হিসেবে আমি সবচেয়ে যোগ্য বাইডেন। মাঝে মাঝেই বৃষ্টি, সংখ্যা বেড়েছে, বাড়ছে ডেঙ্গুর। সিলেটে পানিবন্দী 5 লাখ মানুষ। এবার ইত্তেফাক, রেকর্ড বৃষ্টিতে নাকাল নগরবাসী, নিউ মার্কেট দোকানে পানি, ব্যবসায়ীদের বিপুল ক্ষতির সম্ভাবনা। গতকাল সকালে জানা 3 ঘন্টা বৃষ্টিতে তুলে যাচ্ছে অনেক এলাকা, ভোগান্তিতে পড়েন জরুরি কাজে বের হওয়া লোকজন। দুপুরে পানি না সরায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষ করে কোমর পানি ভেঙে বাসায় ফিরতে হয় পরীক্ষার্থীদের। সেই চিত্রই আমরা দেখছি দর্শক। গ্যাস উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে, কোটা আন্দোলনে হামলার প্রতিবাদ, বিক্ষোভে সরব ছিলেন শিক্ষার্থীরা। ট্রাম্পকে হারাতে আমি সবচেয়ে যোগ্য বাইডেন। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, তদন্তে বেরুচ্ছে পিএসসির আরও একাধিক কর্মকর্তার নাম। এলাহি খরচে বিয়ে, দুনিয়া জুড়ে সমালোচনা। দর্শক, আমার হাতে যেগুলো পত্রিকা রয়েছিল সবগুলো পত্রিকা আজকে সময় সংক্ষিপ্তের জন্য শেষ করতে পারছি না। তবে আজকে যে বিষয়গুলো একেবারে উল্লেখযোগ্য ছিল সবগুলো পত্রিকাতে যেগুলো দেখলাম, এবং বাকি পত্রিকা যেগুলো উল্লেখযোগ্য সংবাদ ছিলাম, সেখানে আজকে গতকালকে যে টানা 6 ঘন্টার বৃষ্টি হয়েছিল পুরো দেশে এবং বিশেষ করে রাজধানীতে, সেই রাজধানীর বৃষ্টিতে কিন্তু পুরো ঢাকা শহর একেবারে অচল অবস্থা শুরু হয়েছিল। একেবারে পুরো হাঁটু পানি প্রায় বেশিরভাগ সড়কগুলোতে। কোথাও কোথাও আমরা দেখেছি যে আসলে সড়কে বেশি পানি হওয়ার কারণে রাস্তায় কিন্তু সিএনজি সহ অনেক পরিবহন বন্ধ হয়ে পড়েছিল। ফলে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং কোমর পানি ভেঙে কিন্তু অনেককেই যে প্রয়োজনীয় যে জায়গা রয়েছে সেখানে আমরা যেতে দেখেছি। অর্থাৎ এই যে পরিস্থিতি, টানা 6 ঘন্টার বৃষ্টিতে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে টানা যদি 4-5 দিন বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হতে পারে ঢাকা শহরের, সেটি কিন্তু অনেকেই প্রশ্ন রেখে গেছেন। এবং একই সাথে দর্শক, এই বৃষ্টির ফলে কিন্তু সারা দেশেই যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে অনেক যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেসব নিম্নাঞ্চলে কিন্তু বন্যার যে পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির আরও বেশি অবনতি হচ্ছে এবং সেখানকার মানুষ কিন্তু আরও বেশি বিপাকে পড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে এই বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আমরা আকাশ কিন্তু দেখছি এখনও পর্যন্ত মেঘলা রয়েছে এবং থেমে থেমে যে বৃষ্টি হওয়ার প্রবণতা সেটি কিন্তু আমরা হতেই দেখেছি। তবে আমরা আসলে আশা করব যে আসলে যেই প্রকৃতির আসলে যদিও কারো হাত নেই, তারপরও আশা করব যে আসলে এই বৈরী আবহাওয়া থেকে, বৈরী পরিস্থিতি থেকে সবাই পরিত্রাণ পাবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয়ই টেলিভিশন নিয়মিত আয়োজন নিশ্চয়ই সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।